Sorry, after interruption, I think again I am connected. Comments, okay. বিভিন্ন কোর্টে কেস শুরু হয়েছে যে বাঙালি বাংলা ভাষাভাষী লোকেরা যারা নাকি পশ্চিম বাংলার বাসিন্দা অরিজিনালি, তারা বিভিন্ন বিজেপি শাসিত অঙ্গরাজ্যে ভারতবর্ষে লাঞ্ছিত হচ্ছে। বিজেপি সরকারের, রাজ্য সরকারের পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করছে, অত্যাচার করছে। এ নিয়ে এই তো উড়িষ্যা হাইকোর্টের, উড়িষ্যার সরকারের বিরুদ্ধে তো পশ্চিমবাংলার দিদিমণির লোকজন একটা কেসও করেছে এবং ভালো প্রোপাগান্ডাও চলছে। এবং এ নিয়ে রাজ্যসভা, লোকসভাতে ইন্ডিজোটের এমপিরা, I think I am audible, please write comments, okay, মামলা মোকদ্দমাও শুরু করেছে এবং চিৎকার চেঁচামেচিও করছে। তারা কোনোভাবে ইস্যুগুলো নিয়ে ডাইরেক্টলি কোনো ডিসকাশন ডায়ালগে যেতে রাজি নয়, বাট এইটা খুব ভালো প্রোপাগান্ডা করছে, কারণ প্রচুর ফান্ডিং এসে গেছে। এই ফান্ডিং বহু আগে, আমি আবার বলি, ডিপ স্টেট আমেরিকা থেকে প্রচুর ফান্ডিং এসছিল। এদিকে শঙ্কর চ্যাটার্জি ওয়াচিং, ইয়েস শঙ্কর, সেই প্রচুর টাকায় ভারতবর্ষেও যখন লাস্ট পার্লামেন্ট ইলেকশনের সময় প্রচুর টাকা ফান্ডিং হয়েছিল, যেখানে এই প্রোপাগান্ডা করা হচ্ছিল যে মোদি সরকার আবার ক্ষমতায় এলে নিজের অ্যাবসলিউট মেজরিটিতে তাহলে কনস্টিটিউশনটাকে পুড়িয়ে ফেলবে। সেই প্রোপাগান্ডা কিন্তু জনগণ কিছু খেয়েছে, যার জন্যে বিজেপির সিট সংখ্যা কমেছে, একটা মতো কারণ। আর ওদিকে ওপার বাংলায় সংরক্ষণ বিরোধী একটা আন্দোলন নামে শুরু করে ওরা সাকসেসফুলি হাসিনা গভর্নমেন্টকে উৎখাত করতে পেরেছে সেখান থেকে, যদিও হাসিনা অফিসিয়ালি রিজাইন করেনি। এইবার এই যে প্রোপাগান্ডা চলছে, এবং আরেকটা প্রোপাগান্ডা চলছে যে আসামে বিজেপি গভর্নমেন্ট বেছে বেছে হিন্দু বাঙালিদের উৎখাত করছে, জেলে ঢোকাচ্ছে, ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। একটা সুন্দর প্রোপাগান্ডা। এবং এই প্রোপাগান্ডাটার মধ্যে দেখছি কিছু বাঙালি হিন্দুও আছে। ব্রিং দেম টু ক্যামেরা, ওকে। বিজেপি বেছে বেছে আসামে, বিশেষ করে আসামে বাঙালি হিন্দুদেরকে উৎখাত করছে, ধরে ধরে নিয়ে গিয়ে ক্যাম্পে রেখে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। আর এখন তো আরও প্রচার যেটা হচ্ছে, সারা ভারতবর্ষের সব বিজেপি শাসিত রাজ্যে বিজেপির পুলিশ বাংলা ভাষায় অত্যাচার করছে। তারা নাকি অরিজিনালি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাদের সব অরিজিনাল নাকি সব ভোটার আধার কার্ড সব আছে। এইটাই আমি ডিসকাশনে ডিটেলসে আসবো একটু পরে, যে আসামে এনআরসি করে বিজেপি সরকার বাংলাভাষী হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে, উৎখাত করছে। আমি এই ডিসকাশনে আসবো, তার আগে কয়েকটা উদাহরণ দিয়ে যাই যে ন্যারেটিভস, মিথ্যা ন্যারেটিভস দিয়ে গত 70 বছর ধরে এই শিকুমাকু কঙ্গুরা কীভাবে সাকসেসফুল রাজত্ব করে চলেছে। একটা উদাহরণ, এই যে বলা হয় যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এই যত ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব তৈরি হয়, সব তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। তাহলে সব যদি কোনো ফলস ভোটার হয়ে থাকে, ফলস পাসপোর্ট, আধার কার্ড হয়ে থাকে, সব কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। এবার গ্রাউন্ড ফ্যাক্টটা কি? গ্রাউন্ড ফ্যাক্টটা হচ্ছে এই জিনিসগুলো, হ্যাঁ, ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট এগুলো ইস্যু করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অফিস। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসকে ডিপেন্ড করতে হয় রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন
বিভিন্ন আইডেন্টিটি কার্ডস বা সার্টিফিকেটসগুলো ডিপেন্ড করে। দে ক্যান নট ভেরিফাই হোয়াট ইজ ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফিসার্স। যেমন ধরুন, পশ্চিমবাংলায় যদি কেউ ভোটার কার্ড করতে চায়, এখান থেকে আধার, প্যান কার্ড বা পাসপোর্ট করতে চায়, তার কী কী দরকার হবে? একটা দরকার হবে কি, একটা বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেটটা কে ইস্যু করে? পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলড কোনো অফিস এর কোনো কর্তা। সেই বার্থ ইস্যুটা কেন্দ্রীয় সরকারের কোনো হাত নেই। এবার একটা রেশন কার্ড, সেটা কে করে দেয়? সেও রাজ্য সরকার। রেসিডেন্স সার্টিফিকেট কে করে দেয়? রাজ্য সরকার। তাহলে এই বেসিক জিনিসগুলো সমস্ত করে দিচ্ছে রাজ্য সরকারের লোকেরা। এবার অন দ্যাট বেসিস বিভিন্ন অফিস থেকে ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড তৈরি হচ্ছে, কিন্তু বেসিক কাজটা করে দিচ্ছে রাজ্য সরকার। হ্যাঁ, একটা জিনিস মানতেই হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসগুলো যখন এগুলোকে করছে, তখন তারা কেন সেটা ভেরিফাই করছে না? এই যে ভেরিফিকেশন করতে গেলে যে হিউজ মেকানিজম দরকার, সেই মেকানিজম কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রতিটা রাজ্যে রাখা সম্ভব নয়। তো হিউজ কস্ট পড়বে, কারণ রাজ্য সরকারও একটা কনস্টিটিউশন, একটা বডি ইলেক্টেড, বাট তার দায়িত্ব আছে। হোপিং দে উইল ডু সামথিং অনেস্টলি। এটা তারা যে অনেস্টলি করছে না, এটা আমাদের দেশের যারা প্রথম কনস্টিটিউশন তৈরি করেছিল বা 7 বছর শুরু করেছে, তারা ভাবতেই পারেনি যে কোনো দেশের রাজ্য সরকার এত ডিসঅনেস্ট হতে পারে। হ্যাঁ, এটা মানতেই হবে যে কেন্দ্রীয় সরকার এখন বুঝতে পারছে যে পশ্চিমবাংলার এই সরকারটার প্রতিটা স্তরে স্তরে কতখানি করাপ্টেড। এইটা তাদের শিক্ষা হচ্ছে। সেই শিক্ষা হচ্ছে বলেই আজকে তাদের স্ক্রুটিনি করতে হচ্ছে থ্রো এ কনস্টিটিউশন বডি, দ্যাট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। হচ্ছে কারণ ফলস বার্থ সার্টিফিকেটস, রেশন কার্ডস, এগুলো সব তৈরি হয়েছে। রেসিডেন্স সার্টিফিকেটস, আপনাদের মনে করিয়ে দিই, বামেরা যখন বিদেয়ী হচ্ছে 34 রুল করার পরে 80 lakhs ফলস রেশন কার্ড ধরা পড়েছিল পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলায় 80 lakhs ফলস রেশন কার্ড ধরা পড়েছিল, মনে আছে আপনাদের? এবং এই যে ফলস কার্ডস, যে বামেদের সময় 34 ইয়ার্সে প্রচুর ভোটার এবং রেশন কার্ড তৈরি হয়েছিল, এর সব থেকে বড় প্রমাণ মমতা ব্যানার্জির নিজের চিৎকারগুলো। যিনি 93-তে যখন প্রথম যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে অভিযান করেছিলেন, যে অভিযানের সময় তার যে 13 জন কংগ্রেস কর্মী নিহত হয়েছিল, যেটা তিনি প্রতি বছর বড় বড় মিছিল করেন, তার প্রথম দাবিই ছিল যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ইন মিলিয়ন্স ফলস ভোটার তৈরি হয়েছে, এটা সিপিএম তৈরি করেছে তার মেকানিজম দিয়ে, এবং সেগুলো সব সিপিএমের ভোট ব্যাংক। এ তো মমতা ব্যানার্জির আন্দোলন, এবং পার্লামেন্টে তিনি চিৎকার করেছেন স্পিকারের সামনে, এবং 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 শাউট করেছেন পার্লামেন্টে। এগুলো তো রেকর্ডস। এবং আরও অনেক কারণের জন্যে সেশন সাহেব ভোটার কার্ড ইস্যু শুরু করেছেন, ভোটার কার্ড। এবং সে সময় ভোটার কার্ড ইস্যু হওয়ার জন্যে জ্যোতি বসুর পার্টির খুব অসুবিধে হচ্ছিল। ওই জন্য সেশনকে তারা পাগল বলতো, ম্যাড 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 বলতো, মনে আছে? পাগল বলতো, বিদ্রুপ করত। কারণ তখন এই ফলস রেশন কার্ড ধরা পড়েছিল বলে পরপর, কারণ তার আগে ওই রেশন কার্ডটাই ছিল আইডেন্টিটি কার্ড ফর সিটিজেনশিপ অ্যান্ড রাইট টু ভোট। তাতে সিপিএমের কিছু ক্ষতি হয়েছিল। ওই জন্য সিপিএম তখন সেশনকে পাগল বলতো, ম্যাড বলতো, লুনাটিক বলতো। আর সেই মতে যে আজকে যে চিৎকার করছে, তার কারণ সেই ভোট ব্যাংকটা আজ ট্রান্সফার হয়ে গেছে টু টিএমসিপি।
এবং তাই আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার ক্যাডাররা এবং ওদিকে পার্লার রাজ্যসভায় লোকসভায় সে চিৎকার করছে এবং সুপ্রিম কোর্টে দৌড়ে গেছে কেন ইলেকশন অফ ইন্ডিয়া এই ভোটার কার্ডটা স্ক্রুটিনি করছে আবার, কেন স্ক্রুটিনি করছে, কেন আমাদের দেওয়া, আমাদের মেকানিজমে তৈরি হওয়া রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড এইগুলোই কেন সাফিসিয়েন্ট নয় টু বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। এই যে চিৎকারটাই প্রমাণ করে সেই মমতা ব্যানার্জির যে কত মিলিয়ন্স ফলস ভোটার তৈরি হয়েছে এই পশ্চিমবাংলায়, যারা এখন ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা রং ন্যারেটিভগুলো দিয়ে আমি ওই আসাম ইস্যুতে আবার ফিরে আসব। আসামে নাকি বিজেপি বাংলা ভাষী হিন্দুদের খেদাচ্ছে, টর্চার করছে। এবার আসছি আমি নাথুরাম গডসে। একটা জিনিস খুব ভালো করে ন্যারেটিভ তৈরি হয়েছে গত 80 ইয়ার্সে, যে যে নাথুরাম গডসে সে হচ্ছে খুনি এবং সে হিন্দু, হিন্দুরা সব টেরোরিস্ট। যে জন্যে পরবর্তী কংগ্রেস জামানার সময়ে, নেহেরু এবং ইন্দিরার সময় ভারতবর্ষের হিন্দুদের রাইটস আস্তে আস্তে ছোট হলো, কমে গেল, মুসলিমদের রাইটস বেড়ে গেল, হিন্দুদের স্কুল কলেজে কোনো রকম রামায়ণ মহাভারত গীতা পড়ানোর অধিকার চলে গেল, মন্দির পরে তাদের নিজস্ব কমিউনিটির কন্ট্রোল চলে গেল। হিন্দুজ ক্যান নট কন্ট্রোল অ্যান্ড রুল দ্য টেম্পল কমপ্লেক্সেস, সেখানে গভর্নমেন্টের কন্ট্রোল এসে গেল। অথচ ভারতবর্ষে কোনো মস্কের উপরে বা চার্চের উপরে কোনো গভর্নমেন্ট কন্ট্রোল নেই, গভর্নমেন্ট কন্ট্রোল নেই। তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের গোষ্ঠীকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হলো, কিন্তু টেম্পলসের জন্যে সেখানে গভর্নমেন্টের কন্ট্রোল। টেম্পলের যে ইনকাম হবে সেইখান থেকে গভর্নমেন্ট টাকা নিয়ে গিয়ে সে অন্যভাবে খরচ করবে, কিন্তু মস্ক বা চার্চ থেকে সে 1 পয়সা তুলবে না। সেখানে কোটি কোটি টাকা নয়, নিজস্ব একদম কমিউনাল পারপাসে তারা ইউজ করবে। কিন্তু হিন্দু টেম্পলের প্রপার্টির ইনকামের টাকা সে তার সিকুলার পারপাসে ফর অল, ইভেন ফর দ্য আদার মুসলিমস অ্যান্ড খ্রিশ্চিয়ানস, তাদের জন্য সে ডিস্ট্রিবিউট করবে। হিন্দু টেম্পলসের ম্যানেজমেন্টে হিন্দুদের নিজস্ব অধিকারটাকে কাটল করে দেওয়া হলো। আর অন্য মাইনরিটি মুসলিম খ্রিশ্চিয়ানরা দে ক্যান ফর্ম দেয়ার স্কুল কলেজেস, they can have their school colleges and everything, but হিন্দুরা হিন্দু নামে বা হিন্দু নিজস্ব স্কুল কলেজ তারা তৈরি করতে পারবে না। দিস ইজ আওয়ার সিচুয়েশন অফ দ্য হিন্দুজ ইন ইন্ডিয়া। সেজন্য মহাকাল বলেছেন না, ইউ দ্য হিন্দুজ ইন ইন্ডিয়া আর দ্য আনওয়ান্টেড ডগস। হ্যাঁ, নাথুরাম গডসে খুনি। এবার বল, নাথুরাম গডসে যদি খুনি হন তাহলে মহাত্মা গান্ধী কি? মহাত্মা গান্ধী খিলাফত মুভমেন্টের নামে ভারতবর্ষে কত হাজার মানুষকে খুন করিয়েছেন বাই মুসলিম ব্রাদার্স। 1920-21 কত মা রেপ্ট হয়েছে বাই দ্য খিলাফতিস। গান্ধী খুনি নন? গান্ধী কমিউনাল নন? গান্ধী নাকি পিস অফ নন ভায়োলেন্স, প্রেমের দেবতা। এই লোকটা 16-17-তে ভারতবর্ষে হি ওয়াজ দ্য রিক্রুটার অফ সোলজার্স ফর দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। তিনি কি করে দ্য এপিস্টল অফ নন ভায়োলেন্স হন? তাকে সৌগত সাময়, হ্যাঁ, তাকে সে নাকি অ্যাপোস্টল অফ নন ভায়োলেন্স অ্যান্ড পিস অ্যান্ড লাভ, সে নাকি খুনি নয়। যার ইনডিরেক্ট নির্দেশেই ভারত বিভাগের রেজলিউশন কংগ্রেস পাশ করালো, তিনি ভারত বিভাগকারী নয়, তিনি খুনি নন। নাথুরাম গডসে খুনি, হ্যাঁ, ইয়েস, হি ইজ খুনি। হি হ্যাজ কিল্ড 1 person. Nathuram Godse has killed 1 person, and your MKG Mohandas Gandhi has killed millions of people. তিনি খুনি।
He is the divider of India, criminal of partition. He is the criminal, he is the architect of Khilafat movement in India. এবং এই যে ন্যারেটিভ, গান্ধী মহান, গান্ধী নতুন বুদ্ধ, আর নাথুরাম গডসে খুব খারাপ লক্ষণী, হি হ্যাজ কিল্ড অনলি 1%। হ্যাঁ, আর গান্ধী খুনের, যখন গান্ধীকে নাথুরাম গডসে খুন করলেন, সেই সময় ইন রিয়াকশন মহারাষ্ট্রে অন্তত 1500 হাই কাস্ট ব্রাহ্মণ ফ্যামিলি বুচার হয়েছিল। সেটা খবরের কাগজে দেখানো হয়নি, কারণ তখন সোশ্যাল মিডিয়া আসেনি, তখন টোটাল কন্ট্রোল অফ দি মিডিয়া ইন দ্য হ্যান্ডস অফ দি গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার পাপেট ফ্যামিলিজ লাইক বিড়লা, লাইক অল দিস থিংস। সেই খবর তারা প্রকাশ করেনি। এবার গান্ধীর নন ভায়োলেন্স বললাম কি মহান। এবার আরেকটা সাভারকার। সাভারকার কি? সাভারকার এই যে স্কাউন্ডেল রাহুল, যেটা মাফিয়া সোনিয়ার ছেলে, এটা মোরন, চিৎকার করে বলে না সাভারকার দেশদ্রোহী, ব্রিটিশের এজেন্ট। ও নাকি মাপ চেয়ে ব্রিটিশের জেল থেকে বেরিয়ে এসেছিল, মাফি। ও নাকি মাফি বীর। হ্যাঁ, মাফি বীর, খুব ভালো কথা, মাফি বীর, মাফি বীর। এবার আর্গুমেন্টটা একটা সোশ্যাল মিডিয়া দেখলাম, সুপ্রিম কোর্টে যে মাফি বীর হওয়ার জন্য, এই কথাগুলো বলার জন্য একজন ওর নামে ডিফেমেশন কেস করেছিল। এখানে আর্গুমেন্ট হয়েছে, জাজ ওর যে উকিলকে জিজ্ঞাসা করছে সুপ্রিম কোর্টে, আচ্ছা আপনারা তো সাভারকারকে মাফি বীর বলছেন, ব্রিটিশের এজেন্ট বলছেন, আচ্ছা মোহনদাস করমচাঁদ গান্ধী প্রতি মাসে 1200 টাকা করে ব্রিটিশের কাছ থেকে টাকা পেত, কারণ উনি নাকি জেল খেটেছিলেন, এটা নাকি তার প্রাপ্য, ব্রিটিশের কাছ থেকে সে টাকা পেত। আমি একটা ডকুমেন্ট দেখেছিলাম যে 1000 টাকা করে প্রতি মাসে পেত। কেন পেত? ভারতবর্ষের ব্রিটিশের জেলে তো লক্ষ লক্ষ লোক জেল খেটেছে, তারা টাকা পেত। আর গান্ধী অন্তত 10খানা চিঠি জাজ তুলে ধরেছেন কোর্টে, ওই মোরনের উকিলের সামনে, সম্ভবত সিংভি ছিল বোধহয় উকিল, যে এই গান্ধীর যে চিঠিগুলোর বিগিনিং হয়েছে, হ্যাঁ, বিগিনিং উপরে হচ্ছে মাই লর্ড আর তলায় ইওর ওবিডিয়েন্ট সার্ভেন্ট। এই যে ওবিডিয়েন্ট সার্ভেন্ট লিখেছে গান্ধী ব্রিটিশের ভাইসরয়কে বা কুইনকে, ইওর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তাহলে গান্ধী কি ব্রিটিশ এজেন্ট নয়? আর গান্ধী নিজে যতবার জেল থেকে বেরিয়েছে, সে কি মুচলেখা দিয়ে সই করে বেরোয়নি? পৃথিবীর কোন দেশে কোথায় জেল থেকে বেরোনোর সময়, সে ভগবানই হোক আর শয়তানি হোক, যখন জেল থেকে বেরোয় তাকে সই করে বেরোতে হয়? কমিউনিস্টরা জেল থেকে বেরোনোর সময় সই করে বেরোয়নি, কমিউনিস্টরা মুচলেখা দেয়নি। কমিউনিস্টরা তো আরো ভয়ঙ্কর। হ্যাঁ, উনি সই করে বেরিয়েছেন সাভারকার, কমিউনিস্ট তো আরো ভয়ঙ্কর। সাভারকার বাইরে বেরিয়ে এসে ব্রিটিশের দালালি করেনি, কিন্তু কমিউনিস্টরা দালালি করেছে, গান্ধী দালালি করেছে। এবং ব্রিটিশ সেই সময়, ব্রিটিশের এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া টোটালি ডিউরিং দ্যাট পিরিয়ড আন্ডার দি কন্ট্রোল অফ ব্রিটিশ। এই ডকুমেন্টটা তোমার আমার নয়, এই ডকুমেন্টটা ডিক্লাসিফাইড হয়ে গেছে এবং সিপিএম এর রাজত্বে, সিপিএম সরকারের টাকায় ভলিউমস হয়ে বেরিয়ে গেছে যে সিপিআই ডিউরিং দ্য গ্রেট ওয়ার ওয়াজ আন্ডার দি কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ, নট ডাইরেক্টলি আন্ডার দি কন্ট্রোল অফ দি CPSU, that is Communist Party of Soviet Union, not under Moscow. It was under Great Britain Communist Party
একদম ফিনান্স বাই দ্য গ্রেট ব্রিটেন, সরকারি টাকায় চলতো কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন, তাদের আন্ডারে ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এবং টাকা পেত সেইখান থেকে, ব্রিটিশের কাছ থেকেও টাকা পেত, ডকুমেন্টস বেরিয়ে গেছে, আর্কাইভাল ডকুমেন্টস বেরিয়ে গেছে। তারা আজকে বলছে সাভারকার ব্রিটিশের এজেন্ট, শ্যামাপ্রসাদ ব্রিটিশের এজেন্ট। ন্যারেটিভ তৈরি হচ্ছে, কারণ ভারতবর্ষে এই শিকু মাকু কঙ্গুদের পার্টির সংখ্যাই বেশি। ভারতবর্ষে শুধু একটা গ্রুপের, যে মাটি থেকে উঠে আসছে একটা সংঘ পরিবার ছাড়া, আর দু একটা সর্বভারতীয় সংগঠন ছাড়া বা স্টেট সংগঠন ছাড়া, মেজরিটি অব দ্য সংগঠন এবং পলিটিক্যাল পার্টি হচ্ছে দেশদ্রোহী। মেজরিটি অব দ্য নিউজ প্রিন্টস অ্যান্ড মিডিয়া, অডিওভিজুয়াল মিডিয়া ইজ রান বাই ট্রেটার্স। সুতরাং অ্যান্টি ন্যাশনাল ন্যারেটিভটা খুব স্ট্রং, অনেক বেশি ভয়েস স্ট্রং। এবার আসছি, এবার আর একটা ন্যারেটিভ ছিল যে এই বিজেপি সরকার কেন্দ্রে আসার পরে চীনের কাছে অনেক নর্দার্ন বর্ডারে অনেক ল্যান্ড ট্রান্সফার হয়ে গেছে, অনেক ওরা চীন অনেক দখল করে নিয়েছে। এই সরকার অত্যন্ত বাজে সরকার, কিছুই করতে পারে না, দেশের ল্যান্ড শত্রু চীন দখল করে নিচ্ছে। এইবার ফরেন মিনিস্টার জয়শঙ্কর একদিন পর একদম ইন্ডিয়ার নর্দার্ন বর্ডারের জোন ধরে 1, 2, 3, 4, 5 জোন ধরে উনি দেখালেন পরিষ্কার যে নর্দার্ন বর্ডার যে জায়গাগুলো চীন দখল করেছে, কোন সময়ে একদম দেখে দিলেন। নেহরুর সময় থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী পর্যন্ত এবং কংগ্রেস জামানাতে মনমোহন সরকার পর্যন্ত কি হয়েছে পরপর নথি মেনশন করে বলে দিলেন। ব্যাস, এই স্কাউন্ডেল গান্ধী ফ্যামিলি চুপ। এই স্কাউন্ডেল গান্ধী ফ্যামিলি এরাই হচ্ছে ভারতবর্ষের ফাউন্টেন হেড অফ অল করাপশনস, ফিনান্সিয়াল করাপশনস। ভারতবর্ষ ইন 1947-এ সকল ট্রান্সফার অফ পাওয়ার, আর চীন পেয়েছে তার ক্ষমতা, কমিউনিস্ট চায়না, ইন 1949। 1949-এ চীনের একটাও নিজস্ব অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছিল না, নট এ সিঙ্গল অর্ডিন্যান্স ফ্যাক্টরি। অন দি কন্ট্রারি, ইন্ডিয়া হ্যাড মেনি অর্ডিন্যান্স ফ্যাক্টরি, কারণ ব্রিটিশ তার এম্পায়ারের স্বার্থে ভারতবর্ষে অর্ডিন্যান্স ফ্যাক্টরি করেছিল, কারণ ভারতবর্ষে খুব প্লেন্টি অফ আয়রন ওর পাওয়া যায়, সেখান থেকে কোয়ালিটি মেটেরিয়াল থেকে সে তার সাম্রাজ্যের স্বার্থে সে প্রচুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করেছিল। সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকে নেহেরু সাইলেন্টলি ফেলে রেখেছিল, এবং যা কিছু ওয়েপন সে কিন্তু বিদেশ থেকে নিয়ে আসতো, কারণ কার্ড মানি পেত। এই নেহেরু গান্ধী ফ্যামিলিদের ধনী হওয়ার রহস্য হচ্ছে কার্ড মানি ইন ডিফেন্স ডিলস। নেহেরুর একদম প্রথম ডিফেন্স ডিল হচ্ছে আর্মি জিপ কেলেঙ্কারি। এটা নিয়ে আলোচনা করছে ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে কংগ্রেস সরকার পর্যন্ত সমস্ত, এবিন রাজীব গান্ধী পর্যন্ত ডিফেন্স ডিলের কাটমানি এই যুগটা ছিল। তাদের মুখে এই কথাগুলো, মানে এবার আসছে আমি আসাম অ্যাকর্ডে। আসাম অ্যাকর্ডটা কি? এই যে খুব ভালো প্রোপাগান্ডা হচ্ছে, একটা প্রোপাগান্ডা হচ্ছে কি, আসামের বিজেপি প্রচণ্ড হিন্দু বাঙালি বিদ্বেষী। আর পশ্চিমবাংলা থেকে একটা ভালো কথা উঠেছে যে বিজেপি তার বিজেপি শাসিত রাজ্যে, সব রাজ্যে বাংলা অত্যাচার করছে, বাঙালিদের উপর অত্যাচার, তারা সব জেনুইন ভারতবাসী। খুব ভালো কথা। আসাম নিয়ে আজ কথা বলবো। আসামে এনআরসি হয়েছিল কোন সময়? আসামে এনআরসি করে, হ্যাঁ, সে সময় প্রচুর বাংলা ভাষাভাষীকে ধরা হয়েছিল। তারা হিন্দু মুসলিম বোথ, এবং কিছু হিন্দু সেই সময় এনআরসিতে ফিল্টার আউট হয়েছিল, তাদের ক্যাম্পে যেতে হয়েছিল, অ্যাডমিটেড। কিন্তু সেটা কোন সময়ে? তার আগের উত্তরটা দিই। এনআরসি কেন হয়েছিল? এনআরসি কেন হয়েছিল? আসামই বা কেন হলো? ইতিহাসটা মনে করে দেখুন। যারা এই কথাগুলো বলছে, আমি প্রশ্ন লিখেছিলাম
যে আপনারা বলুন তো আসামের এনআরসিটার মেকানিজম কীভাবে শুরু হয়েছিল, কোন প্রেক্ষাপটে? কারণ আসামের একটা বাঙালি খেদাও আন্দোলন শুরু হয়েছিল 1980-তে, মনে আছে আপনাদের? অহম গণসংগ্রাম পরিষদ, এক ফুকন নেতা হয়েছিল। তাদের বক্তব্য এই বাঙালিরা এসে আমাদের অহমিয়া যে কালচারকে ধ্বংস করছে, ওদেরকে তাড়াতে হবে। এবং সেটাকে ফান্ডিং করেছিল কে জানেন? শুনে রাখুন, ফান্ডিং করেছিল মারোয়ারি কমিউনিটি। কারণ আসাম নিয়ে একদিন কথা বলবো ডিটেলসে। আসামের লোকেরা খুব সৎ, কিন্তু একটু অলস। অহমিয়ারা খুব সৎ, কালচার, অত পরিশ্রম করে না। কারণ বিজনেসটা ওই মাইগ্রেটেড হিন্দুজরা কন্ট্রোলে, আর লেবার ক্লাসটা হচ্ছে মাইগ্রেটেড মুসলিমসদের কন্ট্রোলে। কারণ ওদের জমি জমা প্রচুর, কাজ করার লোক নেই। সেই পোর্শনটা অকুপাই করেছে মাইগ্রেটেড মুসলিমস ফ্রম ইস্ট পাকিস্তান। হিন্দুরা রিফিউজি হয়ে গেছে, বাট দে হ্যাভ টেকেন দ্য কন্ট্রোল অফ দ্য বিজনেস অ্যান্ড হাই ইনস্টিটিউটস। এটা তো ইতিহাস। এটাও সত্যি কথা যে এই যে বাঙালি ভাষীদের সংখ্যার প্রাধান্যে অহমিয়াদের সংখ্যা কম ছিল, যেটা ছিল অ্যাট দি টাইম অফ পার্টিশন 19% মুসলিম, সেটা অনেক বেড়ে গেল। সেটা এখন 40% ক্রস করে গেছে, শুধু মুসলিমস। আর বাঙালি হিন্দু ঢুকেছে সেখানে বিভিন্নভাবে। আসাম ভাষাভাষী, অহমিয়া ভাষাভাষী অহমিয়াদের সংখ্যা কমেছে প্রপোর্শনেটলি। তারা ভীত হয়ে আন্দোলনটা করেছিল, ফান্ডিং করেছিল মারোয়ারি কমিউনিটি। কারণ জানে যে বাঙালি হিন্দুদের খেদাতে পারলে সেই জায়গাটা, সেই বিজনেস দখল করবে কে? এই মারোয়ারিরা। সেই আন্দোলন তীব্র হয়েছিল, প্রচুর জায়গাতে বাঙালি খুন হয়েছিল, অনেক জায়গাতে বাঙালি হিন্দু খুন হয়েছে, মুসলিম খুন হয়েছে, বাঙালি মুসলিম খুন হয়েছে, এটা সত্যি কথা। এবং অ্যাট দি এন্ড একটা অ্যাকর্ড হয়েছিল, যাকে আসাম অ্যাকর্ড বলে, ট্রাইপার্টাইট অ্যাকর্ড। কেন্দ্রে রাজীব গান্ধী, রাজ্যে ওদের কংগ্রেস গভর্নমেন্ট, এবং ওই অহম গণসংগ্রাম পরিষদ দ্য মিডল, এই ট্রাইপার্টাইট মিটিং। এতে ঠিক হয়েছিল যে এনআরসি করতে হবে, অ্যাপার্ট ফ্রম এনআরসি করতে হবে। সে এনআরসির বহুদিন পরে সুপ্রিম কোর্টের দেওয়া প্রসেসে, গাইডলাইন্সে আসামে এনআরসি স্টার্ট হয়, আন্ডার দি গাইডলাইন্স গিভিন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তখন অসমে কোন সরকার ছিল? অসমে কংগ্রেস গভর্নমেন্টের সময়ই আসামে এনআরসির মেকানিজম তৈরি হয়, আন্ডার দি প্রিন্সিপালস গিভিন বাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু স্যাটিসফাই দ্য আহম অ্যাকর্ড অফ 1985। তখন আসামে কংগ্রেস গভর্নমেন্ট, কেন্দ্রে কংগ্রেস গভর্নমেন্ট, রাজ্যে কংগ্রেস গভর্নমেন্ট হলো। এবার সেই মেকানিজম কাজ করেছে। হ্যাঁ, তারপরে বিজেপি গভর্নমেন্ট এসছে, কিন্তু বিজেপি গভর্নমেন্ট একটা আসাম অ্যাকর্ড হয়ে আছে কেন্দ্র রাজ্যের মধ্যে। সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছে, হাউ দে উইল স্টপ ইট। কারণ ওই ডিরেকশন অনুযায়ী তারা অফিসার সিলেক্ট করেছে, ওয়ার্কার সিলেক্ট করেছে। সে অফিসার্স এবং ওয়ার্কার্সরা যা সিলেক্ট হয়েছে সেটাতে হাত দেওয়ার কোনো অধিকার কিভাবে আছে রাজ্য সরকারের বা নতুন কেন্দ্রীয় সরকারের? কোনো অধিকার আছে কি? তারপরে আবার একটা ক্যাওস সৃষ্টি হবে। এবং কংগ্রেস যে চিরকালের তো একটা, দে আর দ্য বি টিম অফ মুসলিম লীগ। তারা যে বেসিক্যালি একদম বাঙালি হিন্দু বিদ্বেষী এবং মুসলিম প্রেমী। কেন মুসলিম প্রেমী? আসামে ফখরুদ্দিন আলী আহমক বলি আমি, একজন ছিল আসামের মুখ্যমন্ত্রী। কারণ তার সময় ম্যাসিভ ওপার বাংলা থেকে মুসলিম ইনফিল্ট্রেশন হয়েছিল, তাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল, মেকিং হিম দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। এবার সেই যে টিম অফ এনআরসি, তারা একদম তাদের
অ্যাজ পার ডিরেকশন অফ দেয়ার মাস্টার্স ইন দ্য হেডকোয়ার্টার্স অফ হাই কমান্ড অফ কংগ্রেস, তারা তো কিছু হিন্দুর গায়ে হাত দেবেই। তারা তো মুসলিম প্রেমী, তারা তো মুসলিম প্রেমী। গান্ধীর যুগ থেকে কংগ্রেস তো একটা মুসলিম লীগের বি টিম বরাবরই। আজও রাহুল গান্ধী মূলত মুসলিম লীগের নেতা, আনডিক্লেয়ার নেতা। তার বেশি কনসার্ন মুসলিমদের স্বার্থ। কংগ্রেসকে যে লক্ষ লক্ষ কাশ্মীরি হিন্দু মার খেয়েছে, একটা কথা কেউ বলেনি। আজকে যে ভারতের বিভিন্ন প্রান্তে যখন মুসলিমরা ধরা পড়ছে অ্যাজ ইলিগেল মাইগ্রেন্টস, সব থেকে চিৎকার এই ইন্ডিজোটের এই কঙ্গু শিকুমাকু কঙ্গুদের। ওপার বাংলায় হিন্দুরা এখন খুন হচ্ছে, এপারে ভারতবর্ষের একটা শিকুমাকু কঙ্গুর কোনো কথা আছে? কথা আছে? এবার দেখুন, তাহলে যে এনআরসির যে মেকানিজম তৈরি হয়েছে 1985 আসাম অ্যাকর্ড দিয়ে, সুপ্রিম কোর্ট গাইডলাইন্স দিয়েছে এবং সমস্ত কর্মী অফিসার অ্যাপয়েন্ট করে গেছে কংগ্রেস গভর্নমেন্ট, যারা কিছু হিন্দুকে টর্চার করলো, যাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দিল, সেই দোষটা কি করে আসামের বিজেপি সরকারের হয়? হাউ বিজেপি গভর্নমেন্ট অফ আসাম স্টেট ইজ রেসপন্সিবল? এবং সেই নোংরামিটা সেই সময় হয়েছিল বলেই তো এনডিএ সরকারকে আজকে এনআরসি তৈরি করতে হচ্ছে, এনআরসি নতুন করে ফর অল ইন্ডিয়া করতে হচ্ছে এবং সিএএ করতে হচ্ছে। সিএর মূল কথা হচ্ছে ওপার বাংলা থেকে যে হিন্দুরা আসবে, ওপার বাংলা বা পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দুরা আসবে, তারা ভারতবর্ষে সিটিজেনশিপ পাবে। কারণ পার্টিশনের সময় আমাদের লিডার্সরা এই কথা দিয়েছিল যে হিন্দুদের জন্য যদি আসে তাদেরকে ভারতবর্ষ স্থান দেবে। সে কথা গান্ধী বলেছিলেন, সবাই বলেছিলেন। এবং যে অ্যাকর্ডগুলো হয়েছিল, ডিয়াকদ নেহেরু চুক্তিতে কথা ছিল যে এই অ্যাকর্ড অনুযায়ী হিন্দু মাইনরিটিজ ইন বাংলাদেশ উইল বি প্রোটেক্টেড। কিন্তু মুসলমান নেতারা ওপার বাংলায় কেউ কোনো নিয়ম মানেনি, আইন মানেনি, অ্যাকর্ড মানেনি, তারা মার খেয়েছে, তারা আসছে। সুতরাং এই ভারতের দায়িত্ব হচ্ছে ওপার বাংলাতে যে হিন্দুরা আসবে তাদেরকে 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 সিটিজেনশিপ দেওয়া। এটা নিয়ে আবার চিৎকার করেছে এই শিকুমাকু কঙ্গুরা যে হিন্দুরা এলে যদি সিটিজেনশিপ পায়, মুসলমানরা এলে কোনো পারবে না। ভাই, মুসলমান হ্যাজ অলরেডি গট 2 মুসলিম কান্ট্রিজ অন বোথ সাইডস অফ দিস ইন্ডিয়া, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান। তাদের দেশ পেয়ে গেছে, ল্যান্ড পেয়ে গেছে। এবং সেই কথা অনুযায়ী পরিষ্কার হওয়া উচিত ছিল যে অ্যাট 1940 অগাস্ট এক্সচেঞ্জ অফ পপুলেশন, সমস্ত লেট অল মুসলিমস ফ্রম দিস ল্যান্ড অফ হিন্দুস্তান গো টু পাকিস্তান, ইস্ট অর ওয়েস্ট। অ্যাজ পার দ্যাট, যেহেতু ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে গেছে, মুসলিমস হ্যাজ নো রাইট টু স্টে ইন দিস ইন্ডিয়া অ্যান্ড 90% of Muslims of this land voted for Pakistan. আজ তারা কোন অধিকারে থাকতে চায়? ইয়েস, যারা রয়ে গেছে, ইউ ক্যান কনসিডার দেম অ্যাজ দ্য অরিজিনাল citizens of this country, but how will allow millions of Muslim infiltrators coming to this country and getting false ration card, for other cards, birth certificates, PAN card, everything with the help of anti-national, anti-Indian political parties? যে anti-Indian political parties, particularly in Bengal, CPM এবং TMCP, এই মিলিয়ন্সের লোকগুলোকে নিয়ে এসে ফলস ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু পাইয়ে দিয়ে নিজস্ব ভোট ব্যাংক তৈরি করেছে। হাউ দ্য নেশন উইল টলারেট দ্যাট? অ্যান্ড ইলেকশন কমিশন হ্যাজ গট এভরি রাইট, অ্যাজ পার ল, অ্যাজ পার সেকশন অফ দ্য কনস্টিটিউশন, এভরি রাইট টু স্ক্রুটিনাইজ দ্য ডকুমেন্টস হোল্ড বাই এনি সিটিজেন অফ দিস কান্ট্রি।
এই কথাটাই পরিষ্কারভাবে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে। হি হ্যাজ এভরি রাইট অ্যাজ পার দ্য পার্ট অফ কনস্টিটিউশন is rights and responsibility to scrutinize any doubtful person, their records. They have got the right. পৃথিবীর কোন দেশে হ্যাঁ বাংলা ভাষাভাষী আমি বলেই আমি বাঙালি ওয়েস্ট বেঙ্গলের লোক হব, এটার তো কোনো এটার কোনো তো আইনত কথা নেই। পৃথিবীর বিভিন্ন দেশ তো বাংলাতে কথা বলতেই পারে, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তো আমি যদি চেষ্টা করি তো এই যা পশ্চিমবাংলায় যে মেকানিজম তৈরি হয়েছে, ফলস রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট তৈরির যে মেকানিজম তৈরি হয়েছে, এই মেকানিজম যেতে পারে ব্রিটিশ পাসপোর্ট তো পেয়েই যেতে পারি আমি। ফলস, আমি ইংল্যান্ডে চলে গেলাম, আমি উইল দে অ্যালাউ মি টু স্টে দেয়ার অ্যাট দ্য ব্রিটিশ সিটিজেন বিকজ আই হ্যাভ গট ব্রিটিশ পাসপোর্ট অ্যান্ড আই ক্যান স্পিক ইন ইংলিশ? Will they not scrutinize my passport? And will they not look to the dialect of English what I am speaking? হ্যাঁ, আমি আজকের কথা বলবো না চুম্পা। হ্যাঁ, এদেশে বাইরের মুসলমান নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে না, এই দুঃখে তো তারা ভারত ছেড়ে ডান মামের দেশে চলে যেতে চারে, যাক না। অর্ণব ইন্ডিয়ান মুসলিমস আর ফিজিক্যালি ইন ইন্ডিয়া, মেন্টালি ইন আদার ইসলামিক কান্ট্রিজ ইন মোস্ট অফ দি কেসেস। ইয়েস, ওরা তো পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা হলে তো ওরা পাকিস্তানি ফ্ল্যাগ ওড়ায়, ওরা মনে প্রাণে তো পাকিস্তান, ওরা এখানে এসছে কমফোর্ট না। কারণ কি, ইন মুসলিম কান্ট্রিজ the Muslims have no civil rights, no freedom of such dancing, enjoying life. There are so many laws, very stringent laws. In India, they will enjoy life by buying whatever they like, by having whatever they like, by enjoying life in whatever they like. They are afraid of going to Muslim countries. But their mind is in the Muslim countries. Rahuler Bap Molla, Rahuler Bap to Molla, Ma Christian, absolutely right. Rahuler Bap to Molla, এক অর্থে মোল্লা, মা তো খ্রিস্টান, বাপ তো মোল্লা, এক অর্থে প্যাটার্নাল লাইন দেখলে, তোমার প্যাটার্নাল লাইন দেখলে রাহুলের বাপ হচ্ছে মোল্লা। আবার হি হ্যাজ বিন অ্যাকচুয়ালি কনভার্টেড। কারণ মনে রেখো টুম্পা, এই সোনিয়া মাইনো ইজ নট আ প্রোটেস্ট্যান্ট ফ্যামিলি, ইজ এ ক্যাথলিক ফ্যামিলি, ইটালিয়ান ক্যাথলিক ফ্যামিলি। ক্যাথলিক ফ্যামিলির গার্জেনরা তার মেয়ের বিয়ে কখনো অন্য ধর্মের জামাইয়ের সঙ্গে বিয়ে দেবে না উইথাউট কনভার্টিং দ্যাট জামাই ইন্টু ক্যাথলিসিটি। দ্যাটস ওয়াই হি হ্যাজ কনভার্টেড। ও হচ্ছে রাজীব রেব্যাটো গান্ধী, রাজীব রেব্যাটো গান্ধী। সুগত শাসমল, দেশে থাকতে এনআরসি কম্পালসারি করতে হবে। পৃথিবীর সব দেশে আছে, হোয়াই নট ইন ইন্ডিয়া? আমার আজকের মূল কথা ছিল এই যে একটা চিৎকার, এবং চিৎকার শোনা যাচ্ছে যে আসামের বিজেপি হচ্ছে প্রচণ্ড হিন্দু বাঙালি বিদ্বেষী, সব ধরে ধরে এনআরসি করে তাড়াচ্ছে, মারছে, ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। তারা দাবি করছে আসামে তাদের নাকি প্রচুর পরিচিত লোক আছে, তারা নাকি তাদের বলেছে। আপনারা খোঁজ নিন তো, আপনারা খোঁজ নিন, আপনাদের তো লোকজন আছে আসামে। হিন্দু বাঙালিরা কতখানি অত্যাচারিত হচ্ছে বাই দ্য আসাম বিজেপি সরকার। ভাই, পশ্চিম বাংলার এই 3টে জেলা, মেদিনীপুর ইস্ট অ্যান্ড ওয়েস্ট, 2টো ডিস্ট্রিক্টস, হুগলি, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, এই 6খানা ডিস্ট্রিক্টে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু, ইভিন মুসলিমস, দে আর ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। তারা বছরে একবার দুবার এলে আমার কাছে আসে অ্যাজ পেশেন্ট। আমি তাদের ইতিহাস নেই, আজও পর্যন্ত কেউ কখনো কমপ্লেন করেনি, যাদের জেনুইন রেকর্ডস আছে,
নান অফ দেম হ্যাজ বিন হিউমিলিয়েটেড, কেউ হয়নি। ভাই প্রথম সন্দেহ হবে, বাংলা ভাষা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের লোক জানে, তার বিভিন্ন ডায়ালেক্ট আছে। ভাই চাটগাঁট ডায়ালেক্ট, ওদিকে মণিপুর এর ওদিকে ওদিকে রোহিঙ্গাদের বাংলার ডায়ালেক্ট এক নয়, কলকাতার ডায়ালেক্ট, পুরুলিয়ার বাংলার ডায়ালেক্ট এক নয়। এই ডায়ালেক্ট শুনলেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বুঝতে পারে এরা কোথাকার বাঙালি, কোথাকার বাংলা ভাষাভাষী। সন্দেহ হবেই। আর 14 বছর এই টিএমসিপি সরকার যে সম্মান অর্জন করেছে, সম্মান কি, যারা মিলিয়ন্স অফ ফলস কার্ড তৈরি করে বাঙালিদেরকে, এই রোহিঙ্গা এবং ওপার বাংলার যারা ইনফিল্ট্রেটার্স, তাদেরকে ফলস কার্ড দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। পশ্চিমারা তো আছেই, এইটা ভারতের বিভিন্ন প্রান্তের লোক জেনে গেছে, তাদের সন্দেহ হচ্ছেই। তাছাড়া শুধু বিজেপি শাসিত রাজ্যে নয় ভাই, জম্মু কাশ্মীর, কর্ণাটক, কেরালা, হায়দ্রাবাদ, তামিলনাড়ু, এই সব জায়গাতেও রোহিঙ্গারা বা ওপার বাংলার বাংলাদেশিরা ধরা পড়ছে। ভাই জম্মু কাশ্মীর, কর্ণাটক, হায়দ্রাবাদ, কেরালা, ম্যাড্রাসকে বিজেপি রুল করছে না, তারা তোমার ইন্ডিপেন্ডি জোটেরই লোক। তোমার দিল্লিতে ইন্ডিপেন্ডি জোটের টিএমসির বন্ধু, তাদেরকে প্রশ্ন করো, তোমরা কেন বাঙালিদের বাংলা ভাষাবিদের ধরে তাড়াচ্ছ? প্রশ্ন করো। বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, এটা সবাই ধরবে, সবাই ধরবে। পৃথিবীর যে কোনো প্রান্তে ফলস আইডেন্টি কার্ড নিয়ে গেলে ধরবে। এটা বহু আগে উচিত ছিল। ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যারা গেছে ফলস আইডেন্টিটি কার্ড নিয়ে, সেখানে বিজেপি সরকার থাক কি নন বিজেপি থাক, সবাই ধরবে। ধরাটাই উচিত, ধরাটা কর্তব্য। ফর দ্য সিকিউরিটি অফ দ্য স্টেট, ফর দ্য সিকিউরিটি অফ দ্য পিপল অফ দিস এরিয়া, ফর দ্য সিকিউরিটি অফ দ্য নেশন অ্যাজ এ হোল। শুভরাত্রি। শুভরাত্রি, থ্যাংক ইউ। বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমি হ্যান্ডসেটে কথা বলছি, জানি না আপনারা ভালোভাবে শুনতে পেলেন কিনা। আমার ওই একটা ইস্যুতে আজ ক্লারিফাই করা, যে আসামে নাকি এনআরসি করে বিজেপি বাংলা ভাষায় হিন্দুদের খুব অত্যাচার করছে, এ হচ্ছে ন্যারেটিভ চলছে এখন। আমার ফেসবুকে এসছে, অনেক বন্ধু এরকম কমপ্লেন করেছে। খুব ভালো কথা। অচিন্ত মাইতি, টুম্পা, সারা পশ্চিম রাষ্ট্রপতি শাসন অবিলম্বে দরকার, ভোটও রাষ্ট্রপতি শাসনে করতে হবে, যা তা অবস্থা করে রেখেছে বেগম রাজ্যটাকে। সব থেকে ট্র্যাজেডি হচ্ছে, কিছু নাম দেখছে তারা হিন্দু এবং তারা বাঙালি, বাঙালি মানে বাংলা ভাষী, তারাও প্রপাগেট করছে আসামে বিজেপি প্রচণ্ড হিন্দু বাঙালি বিদ্বেষী, এবং বিজেপি খুব খারাপ কারণ তারা নাকি প্রচণ্ড মুসলিম বিদ্বেষী। ভাই গুজরাট, ইউপি, বিভিন্ন বিজেপি রাজ্যে প্রচুর মুসলিমস আছে। কটা মুসলিমরা হাত পড়েছে? হাত পড়েছে। এই যে বাঙালি হিন্দু নাম নিয়ে এই যে কথাবার্তাগুলো, এই যে সেকুলারিজম, এইরকম সেকুলারিজম পৃথিবীর কোনো দেশে প্র্যাকটিসড হয়? পৃথিবীর কোনো দেশে প্র্যাকটিস হয়? আমি জানি না ওই বন্ধুরা যারা এরকম কথা বলে, তারা যখন
ওপার বাংলায় হিন্দুরা এরকম খুন হয় কটা প্রতিবাদ করেছে? আসামে যখন লক্ষ লক্ষ হিন্দু খুন হয় বিতাড়িত হয় কটা প্রতিবাদ করেছে? ভাই, আমরা কখনো অ্যাজ এ হোল মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলি না। আমরা কথা বলি জিহাদের এগেনস্টে, জিহাদিদের এগেনস্টে, এবং যারা ইললিগালি ভারতবর্ষে ঢুকেছে, এখানে ফলস রেশন কার্ড, ভোটার কার্ড নিয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, এই জিহাদিদের এগেনস্টে, এই ইললিগ্যাল ইনফিল্ট্রেশনের বিরুদ্ধে। আমরা মুসলমানদের বিরুদ্ধে নই, এটা পরিষ্কার করে বলে রাখছি। মুসলমানদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, বাট আমাদের বক্তব্য জিহাদের এগেনস্টে, জিহাদিদের এগেনস্টে, এবং এই ফলস রেশন কার্ডধারী, ভোটার কার্ডধারী এই ইনফিল্ট্রেশনের বিরুদ্ধে। যে ইনফিল্ট্রেশনে সাহায্য করেছে সিপিএম, তারপরে এখন টিএমসিপি। এই কথাটা পরিষ্কার করে বলে দিচ্ছি। মিডিয়া, কিছু কিছু মিডিয়া, টুম্পা, ইজ গাইডেড, ইজ মোটিভেটেড বাই মানি। মানি, প্রিন্টেড মিডিয়াও মানি। যে যত টাকা দেবে তার হয়ে কথা বলবে। খুব অনেস্ট মিডিয়া, ফ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে কোনো মিডিয়া খুব কম আছে। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যেও প্রচুর লোক আছে, প্রচুর এনজিও আছে, প্রচুর ব্যক্তি আছে যারা পেছন থেকে কারো না কারো টাকা পায়, একটা ফলস ন্যারেটিভ দেয়। আর কিছু কিছু লোকের তো হিস্ট্রি সম্বন্ধে পারসেপশন ইজ সো বায়াসড, সো ইনকমপ্লিট। দেখা যাবে এই লোকগুলোর বাপ মা ওপার বাংলা থেকে, ঠাকুরদার ওপার বাংলা থেকে এসেছিল মার খেয়ে, তারা এখানে বেঙ্গলে এসে সেকুলারিজম ফলাচ্ছে। জিহাদ কি জিনিস দেখতে পাচ্ছে না ভাই? পাকিস্তানে কি, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ওয়েস্ট এশিয়া, ইরান, ইরাক, এখানে কি আরএসএস আছে, না বিজেপি আছে, না সংঘ পরিবার আছে? সেখানে কোনো